রাদিফ রাহা আর রাজের ব্যাপারটা সাইমনকে বলতে নিলেও বলল না। কথা ঘুরিয়ে বলে ওঠে, ফ্যামিলির মধ্যে একটু সমস্যা চলছে, তাই ওকে এখানে নিয়ে এসেছি। সাইমন আগ্রহ নিয়ে বলে, কি এমন সমস্যা যার কারণে তুই ওকে এইভাবে লুকিয়ে নিয়ে এলি? দেশেও তো রাখতে পারতি। দেশে বিশ্বাস্ত কাউকে পাইনি, তাই ওকে আমার কাছে নিয়ে এসেছি। ও তাহলে রাহা এখানে থাকুক, পড়াশোনা করতে চাইলে করুক। সবটা রাহার কাছে। ওর যদি এখন পড়াশোনা করতে ইচ্ছে করে করবে, আর যদি ইচ্ছে করে দেশে চলে যাবে তাহলে তাই পাঠিয়ে দিব। সাইমন কপালে ভাঁজ এনে বলে, দেশে পাঠিয়ে দিবি মানে? ও এখানে থাকবে না? রাদিফ সাইমনের দিকে তাকিয়ে বলে, ওর ইচ্ছে। সাইমন আর কোনো প্রশ্ন করলো না, মাথায় তার কিছুই ঢুকছে না। একবার বলছে ফ্যামিলির সমস্যার জন্য রাহাকে নিয়ে এসেছে, আবার বলছে রাহার ইচ্ছে হলে থাকবে, না হলে চলে যাবে। সাইমন মনে মনে ভাবলো, রাহাকে কিছুতেই যেতে দিবে না। রাহার জন্যই তার এত তাড়াহুড়ো করে এখানে আসা। এখানে এসে রাহার সাথে ভালো করে দুইটা কথাও বলতে পারলো না, আর বলেছে রাহার ইচ্ছে হলে ওকে দেশে পাঠিয়ে দিবে। সাইমন গম্ভীর হয়ে রইল। রাদিফ নিচের মতো ড্রাইভ করতে লাগলো। রাত 10টার দিকে রাদিফ আর সাইমন বাড়ি ফিরল। রাদিফ গাড়ি পার্কিং করতে গেল, আর সাইমন আগে বাড়িতে ঢুকলো। রাহা ঘুমায়নি, ডাইনিং রুমেই বসেছিল। সাইমন রাহার দিকে এগোতে এগোতে বলে, রাহা ঘুমাওনি? না, ভাইয়ার জন্য অপেক্ষা করছিলাম। ভাইয়া কোথায়? আসেনি? এসেছে, গাড়ি পার্কিং করতে গিয়েছে। বলতে বলতে রাদীপ বাড়িতে ঢুকলো। মেন দরজা লাগিয়ে দিয়ে এগিয়ে এলো। সাইমন নিজের মতোই সিঁড়ি বেয়ে উপরে চলে গেল। রাদীপ রাহার কাছে এসে বলে, কিরে ঘুমাসনি কেন এখনো? এইভাবে জেগে থাকলে তো নিজে অসুস্থ হবি আর বাচ্চাটাও অসুস্থ হবে। রাহা উঠে দাঁড়িয়ে বলে, ভাইয়া তোমার সাথে কিছু কথা আছে। রাদীপ বলে, এখন কোনো কথা নয়, রুমে গিয়ে চুপটি করে শুয়ে পড়বি। আর শোন, কালকে তোকে আমার সাথে হসপিটালে যেতে হবে। রাহা কপাল কুচকে উঠে বলে, হসপিটালে কেন? তোর চেক আপের প্রয়োজন। রাহা মাথা নাড়িয়ে বলে, ঠিক আছে, এখন গিয়ে শুয়ে পড়, আর যা বলার কালকে সকালে বলবি। ঠিক আছে। রাহা সিঁড়ি বেয়ে উপরে চলে গেল। রাদীপও উপরে নিজের রুমে চলে গেল। সাইমন তাড়াহুড়ো করে ফ্রেশ হয়ে নিচে নেমে এলো, উদ্দেশ্য রাহার সাথে কথা বলার। কিন্তু নিচে এসে রাহাকে দেখতে না পেয়ে মেটকে বলে, এখানে রাহা ছিল, ও কোথায় গিয়েছে? স্যার, ওনাকে রুমে গিয়ে শুয়ে পড়তে বলল, তাই উনি চলে গিয়েছে নিজের রুমে। এই শুনে সাইমন কিছু বলল না, ডাইনিং টেবিলে বসে পড়ল। মেট সাইমনকে খাবার বেড়ে দিলেন। এর একটু পরে রাদিফও এলো। রাজ বাড়ি থেকে বের হয়ে নিজেদের একটা ফ্ল্যাটে এসেছে। কাউকে জানায়নি এখনো, আর জানানোর প্রয়োজনও মনে করছে না। সব মিলিয়ে কেমন একটা উদ্বিগ্ন হয়ে উঠেছে। তার বাবার থেকেও কিচ্ছু জানতে পারলো না। তবে রাজ নিশ্চিত হয়ে গিয়েছে তার বাবাই রাদিফকে বাড়ি থেকে চলে যেতে বাধ্য করেছে। রাজ ফোনটা বের করে পুলিশকে ফোন দিল। পুলিশের থেকেও রাহার কোনো খোঁজ পাওয়া গেল না। রাহা কোথায় আছে, কি করছে, কিচ্ছুই জানতে পারছে না। রাজ রাদিফকে কল দেয়। কালকে রাদিফের সাথে কথা হয়েছিল, আর এরপর রাদিফের সাথে কথা হয়নি। রাদিফ আজ রাজের প্রথম কলটাই রিসিভ করে। রাজ বলে, হ্যালো রাদিফ, কেমন আছিস? ভালো, তুই কেমন আছিস? ভালো। রাদিফ শোন। হ্যাঁ বল। রাদিফ, আমি এখনো রাহাকে খুঁজে পাইনি। অনেক খুঁজেছি, কোথাও রাহাকে পাইনি। পুলিশও কোনো ইনফরমেশন দিতে পারছে না। রাদীপ গম্ভীর গলায় বলে, ও, আর তোর বাপের থেকে কিছু জানতে পেরেছি? আমি কিছুই বলিনি তোকে। রাজ থমথমে গলায় বলে, না, বাবার থেকে কোনো উত্তর পাইনি, যার কারণে আমি বাড়ি থেকে চলে এসেছি। তবে আমি এইটুকু নিশ্চিত, বাবা আমাদের থেকে কিছু লুকাচ্ছে। রাদীপ বলে, বাড়ি থেকে বের হয়ে গেলি, এখন একা একা কি করবি? আর রাহাকে একা একা কি করে খুঁজবি? রাজ নিচু গলায় বলে, আমি নিজেও জানি না রাহাকে একা একা কোথায় খুঁজবো। এমন কোনো জায়গা বাদ নেই যেখানে ওকে খুঁজিনি। আর কোথায় কোথায় খুঁজবো? ও আমার প্রতি এত রাগ নিয়ে কি করে আছে আমি ভেবেই পাচ্ছি না। তখন ভুল করেছিলাম। ও তাই বলে এখনো আমার সাথে এভাবে অভিমান করে লুকিয়ে আছে। আমার বাচ্চাটার কথা ভেবেও তো ফিরে আসতে পারি। কথাগুলো বলতে বলতে রাজের চোখ দিয়ে ঝরঝর করে পানি পড়ছে। রাদিফা ফোনের ওপাশ থেকে বুঝতে পারছে। রাদীপ সান্ত্বনা দিয়ে বলে উঠে, তুই চিন্তা করিস না, দেখবি রাহা চলে আসবে তোর কাছে। ভাই বিশ্বাস কর, আমার এখন একটা সেকেন্ডও যাচ্ছে না। কি করে কোথায় খুঁজবো? আর আমার নিজেকে শেষ করে দিতে ইচ্ছে করছে। আমার ভুলের জন্যই রাহা আমার থেকে আলাদা হয়ে গেল। দেখ, আমরা চোখের সামনে যা দেখতে পাই বা যা শুনতেই পাই সেইটা আসল থাকে না। ঠিক তেমনি তুইও আর মিষ্টির ব্যাপারটা শুনে রাহাকে অস্বীকার করেছিলি। তুই তো উপরে দেখতে প্রতিশোধ নিতে গিয়েছিলি, একবারও ভিতরে খোঁজ নিয়েছিস? রাজ চোখ মুছে বলে, ভাইয়া আমায় বলো না কি হয়েছিল, কি কারণে তুই আর আমাদের থেকে আলাদা হয়ে গিয়েছিস? রাদীপ চোখ বন্ধ করে তপ্ত শ্বাস ফেলে বলে, থাক ওইসব, এখন রাহাকেই খোঁজা ইম্পর্টেন্ট বেশি। আমি আমার কিছু বন্ধুদের জানিয়েছি।
দেখ ওরা কোনো খোঁজ দিতে পারে নাকি, আর তুই বাড়িতে ফিরে যা, আমার জন্য কেন নিজেদের মধ্যে ঝামেলা করে আলাদা থাকবি। রাজ বলে না, আমি আর ওই বাড়িতে ফিরবো না, যদি যেতে হয় রাহাকে আর তোমাকে সাথে নিয়ে যাব। যেখান থেকে তুই চলে এসেছিস রাহা চলে গিয়েছে সেইখানে আমি ফিরে যাব না। এমন সময় রাজের ফোনে পুলিশের নাম্বার থেকে কল আসে, তাই রাদিফকে বলে তোকে একটু পরে কল করছি, থানা থেকে কল এসেছে। ঠিক আছে, রাজ রাদিফের কল কেটে দিয়ে পুলিশের ফোনটা রিসিভ করে। হ্যালো পুলিশ অফিসার বলুন, আপনার থেকে একটা ইনফরমেশন নিতে চাচ্ছি। কি পারমিশন? স্যার আমরা এয়ারপোর্টে খোঁজ নেওয়ার সিদ্ধান্ত নিয়েছি, এখন আপনি যদি বলেন তাহলে আমরা এগোবো। এই শুনে রাজ বলে না, আমার কোনো আহানি নেই, আপনারা খোঁজ নিন আর একটু তাড়াতাড়ি করুন। ঠিক আছে, রাজ কল কেটে দেয়। এরপরে আবারও রাদিফকে কল দেয়। রাদিফ কল রিসিভ করে বলে থানা থেকে কি বললো, রাহার কোনো খোঁজ পেয়েছে? না, খোঁজ পায়নি, ওনারা এখন এয়ারপোর্টে খোঁজ লাগাতে চায়। ওহ লাগাক। পরের দিন সকালে রাহার একটু আগে ঘুম ভাঙলো, বিছানা থেকে নেমে ওয়াশরুমে চলে যায়। ফ্রেশ হয়ে এসে বিছানায় গুছিয়ে ব্যালকনিতে গেল। ব্যালকনি থেকে বাগানটা স্পষ্ট দেখা যায়। বাগানটাও খুব সুন্দর পরিবেশ, সবুজ সবুজ ঘাস, অনেক রকমের ফুল গাছ লাগানো। রাহার সকালের এই স্নিগ্ধ পরিবেশে খুব ভালোই মতো উপভোগ করতে লাগলো। এমন সময় বাগানে এলো সাইমন। প্রতিদিনের মতোই সকাল সকাল হাঁটাহাঁটি করতে বেরিয়েছিল। সাইমন রাহাকে দেখার আগে রাহা নিজের রুমে চলে এলো। এরপরে রুমের দরজা খুলে নিচে চলে গেল। মেট কিচেনে রান্না করছিল। রাজ কিচেনে ঢুকলো। মেটটি রাহাকে বলে এ কি, তুমি কিচেনে এলে, তোমার কিছু লাগবে? লাগলেই বলো, আমি করে দিচ্ছি। রাহা মুচকি এসে বলে না, আমার কিছু লাগবে না, আসলে আপনি কি করছেন সেটাই দেখতে এলাম। ও তবে স্যার কিন্তু তোমাকে এখানে দেখলে খুব রাগ করবে। ভাইয়া কিছু বলবে না? আচ্ছা ভাইয়া কি উঠেছে? না, তোমার ভাইয়া উঠেনি, শুধু সাইমন স্যারকে উঠতে দেখলাম। ও রাহা মেয়েদের সাথে টুকটাক কথা বলে চলে এলো ডাইনিং রুমে। সোফায় বসতে সাইমন বাড়িতে ঢুকলো। রাহাকে একা বসতে থাকতে দেখে মুস্কি এসে এগিয়ে এসে বলে রাহা কেমন আছো? ভালো, আপনি? ভালো। সাইমন সোফায় বসলো, রাহাত থেকে একটু দূরত্ব নিয়ে বসলো। এরপরই বলে ওঠে রাহা তোমার এখানে ভালো লাগছে না? রাহা হাসার চেষ্টা করে বলে ভালোই লাগছে। রাহা তোমাকে একটা কথা বলবো। বলো। কালকে তোমার ভাইয়া বললো তুমি নাকি এখানে বিপদে পড়ে এসেছো, আর নাকি ইচ্ছে হলেও চলে যাবে। রাহা হাত কসলাতে কসলাতে বলে উঠে ভাইয়া ঠিকই বলেছে। সাইমন উদ্বিগ্ন কণ্ঠে বলে উঠে কিন্তু চলে যাবে কেন? এখানে যখন এসেছ তাহলে পড়াশোনা বা নিজের মনে মতোই কিছু একটা করে দেখো। এখানে মন বসে গিয়েছে, দেখবে আর চলে যেতে ইচ্ছে করবে না। রাহা সাইমনের কথা শুনে বুঝতেই পারলো সাইমন এখনো জানে না তার আর রাজের সম্পর্কের কথা, এমনকি বাচ্চাটার কথাও জানে না। হয়তো তার ভাই সাইমনকে ইচ্ছে করে জানায়নি। এর মাঝে রাদীপ নিচে নেমে এলো। রাহা ও সাইমনকে বসে থাকতে দেখে নিজেই চলে গেল কিচেনে মেয়েদের কাছে। মেড রাদীপকে দেখে বলে স্যার কিছু লাগবে? না শুনুন, আজ রাহাকে নিয়ে আপনাকে একটু হসপিটালে যেতে হবে, ওর চেকআপের প্রয়োজন। আর আমার আজ অফিস নেই, আমিও সাথে যাব। মেয়েটি মাথা নাড়িয়ে বলে ঠিক আছে স্যার। রাদীপ কিচেনে মেয়েদের সাথে কথা বলে এগিয়ে আসে ডাইনিং রুমে। এসেই দেখে সাইমন চলে গিয়েছে উপরে। রাহা একা বসে আছে, রাদীপ রাহার পাশে বসে। এরপরে রাহার দিকে তাকিয়ে বলে রাতে কি বলতে চেয়েছিলি? রাহা বলে ভাইয়া রাজ এখনো নিজের ভুল বুঝতে পেরে আমায় খুঁজে বেড়াচ্ছে, এখন তুমি কি চাও আমি কি চলে যাব? রাদীপ কিছুক্ষণ চুপ রইল, এরপর নরম গলায় শুধালো তোর জীবন, তোর সন্তানের জীবন এখন তোর হাতে, তোর ইচ্ছে হলে তুই রাজের কাছে ফিরে যা, আমি তোকে বাধা দিব না। রাহা মাথা তুলে তাকালো ভাইয়ের দিকে। রাদীপ লম্বা শ্বাস ছেড়ে বলে উঠে দেখ এখানে আমি নিজ ইচ্ছাতে চলে এসেছি, আমি আর ফিরেও যেতে চাই না, এমনকি নিজের মতো করে জীবনটা গুছিয়েও ফেলেছি। আর তোর জীবন আর তোর সন্তানের জীবনটাই সবে মাত্র শুরু। আমার কাছে বেস্ট সাজেশন হলো তুই রাজের কাছে ফিরে যা। রাহা চুপচাপ ভাবতে লাগলো সে কি করবে। রাদীপ নীরব ভেঙে বলে উঠে রাজ বাড়ি থেকে চলে গিয়েছে। রাহা কপালে ভাঁজ এনে বলে চলে গিয়েছে, কিন্তু ও বাড়ি থেকে কেন চলে গিয়েছে? রাদীপ তপ্ত শ্বাস ফেলে বলে নিজের বাপের সাথে রাগারাগি করে চলে গিয়েছে কালকে, এখন মনে হয় ওদের নিজেদেরই কোনো প্ল্যাটে উঠেছে। ভাইয়া রাজ তো বড় আব্বুর সাথে রাগারাগি করা মানুষ না, আর এখন কি নিয়ে এত রাগারাগি হলো? আর বড় আব্বু বড় আম্মু রাজকে আটকালো না কেন? রাদীপ মুখের এক অদ্ভুত হাসি এনে বলে রাজকে বলেছিলাম তুই তোর বাপের থেকে জেনে নিস কেন আমি বাড়ি থেকে চলে এসেছি, মূলত এটা নিয়ে ওদের মাঝে এত ঝামেলা। এখন করুক ঝামেলা, তবে আমার এতে বিন্দুমাত্র আফসোস নেই। রাহা ভাইয়ের দিকে তাকিয়ে জিজ্ঞাসা সুরে বলে ভাইয়া তুমি কি কারণে চলে এসেছ, আর এইটা নিয়ে কেন এখনো এত ঝামেলা হচ্ছে সবার মাঝে? ভাইয়া তুমি আমাকে বলো। রাদীপ চোখ বন্ধ করে শ্বাস ছেড়ে বলে সেই দিন বাড়িতে ফিরতে দেরি হয়েছিল, মিষ্টিও কল দিয়েছিল তাড়াতাড়ি ফিরতে, ওকে নাকি দেখতে এসেছিল,
ওর বাবার কাছের বন্ধুর ছেলে। আমি যাওয়ার আগে ওনারা ওকে দেখে চলে যায়। এরপরই তখন মিষ্টি সবাইকে জানিয়েছিল আমাদের কথাটা। সবাই স্বাভাবিক ছিল, কারো আহানি ছিল না। এরই মাঝে আমি বাড়িতে ফিরতে বাবা একটু আনন্দিত হয়ে বলল আমাকে নাকি চাচ্চু ডেকেছে। রাহা কৌতূহল নিয়ে বলে, থামলে কেন ভাইয়া? রাদীপ কয়েকটা শ্বাস ছেড়ে বলতেই শুরু করে, সেই দিন রাদীপ রাশেদ চৌধুরীর সাথে দেখা করতে তার রুমে যায়। সে মূলত রাদীপের জন্যই বসেছিল। রাদীপ যেতেই উনি দরজা লাগিয়ে দেয়। এরপরই বলে, তুমি কি সত্যি মিষ্টিকে ভালোবাসো? ওকে বিয়ে করতে চাও? রাদীপ জোর গলায় বলে, হ্যাঁ আমি মিষ্টিকে ভালোবাসি, ওকে বিয়ে করতে চাই। রাশেদ চৌধুরী বললেন, আমি মিষ্টির বিয়ে তোমার সাথে দেব না। মিষ্টির যদি বিয়ে হয় তাহলে সেটা আমার বন্ধুর ছেলের সাথে হবে। কিন্তু আমার কি দোষ? আমি তো মিষ্টিকে ভালোবাসি, মিষ্টিও তো আমায় ভালোবাসে। আর তোমরা সবাই তো এখন জেনে গিয়েছ, তাহলে তুমি এখন অমত জানাচ্ছ কেন? আমি অমত জানাচ্ছি না, আমি তোমার সাথে ওর বিয়ে দেব না। আমার বন্ধুর সাথে কথা দেওয়া শেষ। বিয়ে হলে আমার বন্ধুর ছেলের সাথে হবে। তাহলে আমার কি হবে? আমি যে ওকে ভালোবাসি, আর তোমার মেয়েও তো আমায় ভালোবাসে। এই শুনে রাশেদ চৌধুরীও তপ্ত গলায় বললেন, আমার মেয়েকে আমি যেখানে বিয়ে করতে বলবো আমার মেয়ে সেইখানে রাজি হবে। আমি যদি ওকে বলি তোমাকে বিয়ে করবে না, তাহলে করবে না। রাদীপ শক্ত গলায় বলে, আমাকে বিয়ে না করার কারণ কি? আমি খারাপ নাকি আমি তোমার মেয়েকে সুখে রাখতে পারবো না? রাশেদ চৌধুরী উদ্বিগ্ন কণ্ঠে বলে, আমার কোনো ইচ্ছে বা মতই নেই তোমার সাথে মিষ্টির বিয়ে দেওয়ার। আর এখানে সুখ রাখা বা ভালো খারাপের কিছুই বিচার করছি না। আশা করি তুমি বুঝতে পারছ। রাদীপ বলে, তুমি বাবার সাথে কথা বলেছো এই নিয়ে? আমি কেন তোমার বাবার সাথে এই নিয়ে কথা বলবো? আমি তো তোমার সাথে আমার মেয়ে বিয়ে দিচ্ছি না, তাহলে রুবেলের সাথেও কোনো কথা হচ্ছে না। রাদীপ কিছুক্ষণ চুপ থেকে বলে, বড় আব্বু সবাই কতটা খুশি হয়েছে দেখেছ? বাবা মা, বড় আম্মু, এমনকি মিষ্টি কতটা খুশি হয়েছে। তুমি তোমার বন্ধুর দেওয়া কথা রাখতে সবার খুশি এইভাবে নষ্ট করে দেবে? আর সবচেয়ে বড় বিষয়, তুমি আমাদের দুজনের ভালোবাসা এইভাবে শেষ করে দিবে। রাশেদ চৌধুরী জোর গলায় বললেন, হ্যাঁ দেব। রাদীপ বুঝে গিয়েছে তার বড় আব্বু যা বলছে উনি তাই করবেন, কিন্তু চোখের সামনে এমন করে নিজের ভালোবাসা শেষ হওয়া যাওয়াটাও দেখতে পারবি না। প্রয়োজন হলে মিষ্টিকে নিয়ে বাড়ি থেকে চলে যাবে। রাদীপ রাশেদ চৌধুরীকে বললেন, আমি সবাইকে বলে দিব তুমি তোমার বন্ধুর ছেলের সাথে মিষ্টির বিয়ের কথা দিয়েছ, বলে আমার সাথে বিয়ে দেবে না। এই বলে রাদীপ সেই দরজা খুলতে যাবে, ঠিক তখনই পেছন থেকে রাশেদ চৌধুরী বললেন, রাদীপ শোনো, তুমি এই কথাটা সবাইকে বললেও মিষ্টিকে নিজের করতে পারবে না। আমি ওর বাবা, আমি ওকে বিয়ে না দিলে তুমি হাজার চাইলেও আমার অনুমতি ছাড়া ওকে বিয়ে করতে পারবে না। তুমি অনুমতি না দিলেও আমি ওকে নিয়ে চলে যাব এইখান থেকে। আমি আমার ভালোবাসায় নিজের করেই ছাড়বো। রাশেদ চৌধুরী রাদীপের দিকে এগিয়ে এসে মুখোমুখি দাঁড়িয়ে বাঁকা হেসে বললেন, তুমি মিষ্টিকে বিয়ে কেন করতে চাইছো? নিশ্চিত সম্পত্তির লোভে? তোমার বাবাও হয়তো এটাই চায়, আমার মেয়েকে তোমার বউ করে অফিস জায়গা সম্পত্তি হয়তো নিজের নামে নিয়ে নিতে চায়। এই শুনে রাদীপের মেজাজ তুরঙ্গে উঠে যায়। চোয়াল শক্ত করে বলে, তোমার মন মানসিকতা এতটাই নিচু, তুমি আমার ভালোবাসার সাথে তোমার সম্পত্তির তুলনা করলে? আর আমার বাবার তোমার মতে এত নিচু মন মানসিকতা নেই। সম্পত্তির লোভ থাকলে আগেই নিত। আর আমার বাবা কি তোমার থেকে কম কিছু আছে যে তোমার ওই সম্পত্তির ওপর তার নজর পড়বে? রাশেদ চৌধুরী তাচ্ছিল্য হাসি দিয়ে বললেন, সম্পত্তি যখন লোভই নেই তাহলে আমার মেয়েকে বিয়ে করতে চাইলো কেন? এর থেকে কি দাঁড়ায়, তুমি আর তোমার বাবা সম্পত্তির জন্যই। রাদীপ হাত উঠিয়ে গর্জে ওঠে, হয়েছে, আমি আর তোমার থেকে কিছুই শুনতে চাই না। তোমার সম্পত্তি নিয়ে তুমি থাকো, আমি আর আমার পরিবার তোমার সম্পত্তির উপরে থুতু ফেলতে আসবো না। এই বলে রাদীপ রুমের দরজা খুলে চলে যায়। মিষ্টি তার সামনে এসে দাঁড়ায়। রাদীপ মিষ্টিকে উপেক্ষা করে চলে গেল। মিষ্টি নির্ভীক হয়ে দাঁড়িয়ে থাকে, অপলক দৃষ্টিতে রাদীপের যাওয়ার পানে তাকিয়ে থাকে। রাদীপের এমন রাগের কোনো কারণই খুঁজে পাচ্ছে না। মনে ভাবতে লাগলো তার বাবা কিছু বলেছে নাকি। মিষ্টি অস্থির পায়ে এগিয়ে যায় রাদীপের রুমের দিকে। রাদীপ নিজের রুমে এসে কারবাট খুলে সবকিছু উল্টোপাল্টো করে ফেলছে, সবকিছু লেদারে ভরেছে। মিষ্টি রাদীপের কাছে গিয়ে বলে, তুমি এগুলো কি করছো? জামা কাপড় লেদারে ভরছো কেন? রাদীপ রাগী কণ্ঠে বলে উঠে, চলে যাব, থাকবো না তোমার বাপের বাড়িতে। কি বলছো তুমি? কোথায় যাবে? আর রেগে আসো কেন? বাবার সাথে কথা বলতে গিয়েছিলে, বাবা কিছু বলেছে? রাদীপ ব্যাগ গুছানো রেখে বলে, কি বলবে তোর বাবা? আমার তো তোর বাবার কথা শুনে গর্বে বুক ফুলে যাচ্ছে। মিষ্টি রাদীপকে ধরে বিছানায় বসালো, এরপর ঠান্ডা গলায় বলে, কি বলেছে বাবা তোমাকে? আমাকে বলো। আর তুমি চলে যাচ্ছ কেন? রাদীপ শক্ত গলায় বলে, থাকতেই চাই না তোমার বাবার বিলাসিতার রাজ্যে। মিষ্টি রাদীপের কথা শুনে বুঝতেই পারছে না, ছলছল চোখে তাকিয়ে বলে, থাকবে না? কোথায় যাবে? আমাকে সাথে নিয়ে যাবে না? রাদীপ মুখ ঘুরিয়ে বলে, না, তুই তোর মতো থাক আর আমি আমার মতোই।
মিষ্টি রাদীপের পাশে বসে কাঁদতে কাঁদতে বলে, কি হয়েছে বলবে তো? রাদীপ দাঁতে দাঁত পিষে বলে, আমি নাকি তোকে তোর বাবার টাকার পয়সার লোভে বিয়ে করতে চাইছি, তুই বল আমার কিসের এত লোভ যে এগুলোর জন্যই তোকে বিয়ে করতে চাইবো? তুই জানতিস আমি তোকে ভালোবাসি, আর তোর বাবা আমার সাথে তোকে বিয়ে দেবে না। তোর আর আমার ভালোবাসার লোভের সাথে তুলনা করেছে তোর ওই শয়তান বাপ। আমাদের নাকি লোভ। মিষ্টি কাঁদতে কাঁদতে বলে, তাহলে চলো আমিও তোমার সাথে যাব, যেখানে তোমার কোনো সম্মান নেই আমিও সেইখানে থাকবো না। রাদীপ চোখ মুখ শক্ত করে বলে, আমি তোমাকে আমার সাথে নিয়ে যেতে পারবো না। তোমার বাপ আমাকে কোনো অনুমতি দেয়নি। তোমাকে আমি চাইলে আজ এইখান থেকে নিয়ে যেতে পারি, আর তোর বাপ সত্যি ভাববে আমার আর আমার বাবার লোভ, তাই তোকে সাথে নেব না। আমি দেখতেই চাই তোর আমার ভালোবাসা মিথ্যা নয়। এই বলে রাদীপ উঠে দাঁড়ায়। মিস্ত্রি রাদীপকে জড়িয়ে ধরে কেঁদে কেঁদে বলে, তুমি চলে যেও না, আমি তোমাকে ছাড়া থাকতে পারবো না। রাদীপ মিস্ত্রির মাথায় হাত রেখে মনকে শক্ত করে বলে, তুই আমায় ভালোবাসিস তো? খুব ভালোবাসি। তোর কি মনে হয় আমি তোকে লোভে পড়ে বিয়ে করতে চাইছি? না। রাদীপ নিজের থেকে মিষ্টিকে ছাড়িয়ে নেয়। দুজনই চোখে পানি। রাদীপ মিষ্টির চোখে পানি মুছিয়ে দিয়ে শুধানো গলায় বলে, আমার আর তোর ভালোবাসা মিথ্যা তো না? যদি আল্লাহ চায় আবারও আমরা এক হব, নয়তো আমি আর তোর সামনে আসবো না। তোর বাপের বড্ড অহংকার, আর এই অহংকার ছাইও আমার গায়ে লাগতে চাই না। আজ প্রশ্ন উঠেছে আমরা লোভে পড়ে তোকে চাই, যা আমার এবং আমার বাবার সম্মানে আঘাত দিয়েছে। আমি আর এখানে থাকতে চাই না। মিষ্টি কাঁদতে থাকে। রাদীপ নিজের লেদারটা দুই হাতে নিয়ে এগিয়ে যেতে যাবে, ঠিক তখনই মিষ্টি কাঁদতে কাঁদতে বলে, তাহলে আমার কি হবে? রাদীপ দাঁড়িয়ে যায়, পেছন ফিরে লম্বা শ্বাস ফেলে বলে, আল্লাহর উপর ভরসা রাখ, যদি উনি চায় তাহলে আবারও আমরা এক হব। এই বলে রাদীপ চলে যায়। মিষ্টি ধপ করে ফ্লোরে বসে পড়ে। রাদীপকে আটকাতে পারল না, আর তার বাবা তার ভালোবাসার লোভের সাথে তুলনা করেছে। মিষ্টি কাঁদতে কাঁদতে নিজেই নিজেকে সামলে উঠতে দাঁড়ালো। মনে মনে ঠিক করলো, যেখানে তার ভালোবাসার কোনো মূল্য নেই সেখানে সেও থাকবে না, সেও চলে যাবে। ঠিক পরের দিনে মিষ্টিও চলে যায় তার পুপির বাড়িতে। কথাগুলো শুনে রাহার চোখ বেয়ে আপনা আপনি জল গড়িয়ে পড়ছে। তার ভাই এত কিছু সহ্য করে কি করে এতটা ঠিক আছে এইটাই ভেবে যাচ্ছে। রাহা কান্না জড়িত গলায় বলে, ভাইয়া এত কিছু হয়ে গেল আর তুমি বাড়িতে কাউকে কিছু জানাওনি কেন? বাবা মাকে অন্তত জানাতে। রাদীপ গম্ভীর গলায় বলে, বাবাকে এটা জানালে উনি ভেঙে পড়বে। নিজের ভাইয়ের এত বড় কথা বাবা সহ্য করতে পারবেন না। রাহা কিছুক্ষণ চুপ করে থেকে বলে ওঠে, ভাইয়া আমি ফিরে যেতে চাইছিলাম কিন্তু ফিরে যাব না। রাদীপ বলে, তুই রাজ আর তোর বাচ্চার জন্য ফিরে যা। রাজ তোর অপেক্ষায় গুমড়ে গুমড়ে মরছে, ওকে আর কষ্ট দিস না। রাহাত চোখের পানি মুছে উঠে দাঁড়ালো। এরপরে কোনো কথা না বলে চলে গেল উপরে। যাওয়ার পথে সিঁড়ির মাঝখানে সাইমনের সাথে দেখা হলো। রাহার কোনো প্রতিক্রিয়া না দেখিয়ে নিজের মতোই সিঁড়ি বেয়ে উপরে চলে গেল। সাইমন নিচে এসে খেতে বসলো। রাদীপকেও ডাকলো, কিন্তু রাদীপ অসম্মতি জানিয়ে উপরে চলে গেল। নিজের রুমে এসে বিছানায় বসে ভাবতেই লাগলো কি করবে। রাহা সব জানার পরে আর ফিরতে চাইবে না, এইটা আগে আজ করতে পেরেছিল রাদীপ। আর এইসব জানার পরে রাহা বলে দিয়েছে সে ফিরবে না। এখন রাদীপকেই রাহা আর রাজের দূরত্বটা শেষ করতে হবে। বাংলাদেশের সময় সকাল 9টার দিকে রাদীপ রাজের নাম্বারে কল দিল। রাহার কথা আজ রাজকে জানিয়ে দিবে। রাজ রাদীপের কল পেয়ে রিসিভ করে বলে, হ্যালো রাদীপ, কেমন আছিস? ভালো, তুই কেমন আছিস? ভালো। রাদীপ রাজকে বলে, পুলিশ এয়ারপোর্ট থেকে রাহার কোনো ইনফরমেশন দিতে পেরেছে কি? না, কোনো ইনফরমেশন এখনো পাইনি। আর তুই তোর বন্ধুদের বলেছিলি রাহার কোনো খোঁজ পেয়েছিল ওদের থেকে? রাদীপ চোখ বন্ধ করে সোজা গলায় বলে, রাজ, রাহা আমার কাছে আছে। রাজ বসা অবস্থায় ছিল। রাদীপের মুখে রাহার কথা শুনতেই বসা থেকে উঠে দাঁড়িয়ে একটু জোরে বলে ওঠে, কি রাহা তোর কাছে? হ্যাঁ, রাহা আমার কাছে। রাজ অস্থির কণ্ঠে বলে, ভাই দেখ, আমার সাথে মিথ্যা কিছু বলিস না, আমার ভালো লাগছে না। রাদীপ স্পষ্ট কণ্ঠে বলে, আমি মিথ্যা বলছি না, রাহা কোথায় আছে কেমন আছে আমি সব জানি। রাজের চোখ দিয়ে ঝরঝর করে পানি পড়তে লাগলো। তৎক্ষণাৎ রাদীপকে বলে উঠে, রাহা কোথায় আছে তুই জানিস? ও কোথায় আছে আমায় বল না একটু, আমি যে ওকে ছাড়া থাকতেই পারছি না, আমি ওর কাছে যেতে চাই, আমায় বল ও কোথায় আছে। রাজ কথাগুলো এক নাগারে বলে লম্বা একটা শ্বাস ছাড়লো। এই শুনে রাদীপ বলে, রাহাকে দেশে কোথাও খুঁজে পাবি না, ও আমার কাছে চলে এসেছে। এই শুনে রাজ ধপ করে আগের জায়গায় বসে পড়ে। কোনো কথাই আসছে না, নিঃশ্বাস ভারী হয়ে আসছে। মনে মনে ভাবতে থাকে, রাদীপ এখন অন্তত রাহাকে নিয়ে মিথ্যা বলবে না। কিন্তু রাহা ওর কাছে চলে গেল কেন? রাজ প্রশ্ন করে, ভাই রাহা তোর কাছে গেল কি করে? না মানে ও দেশে নেই বলছিস, আমি তো বুঝতে পারছি না। আমি রাহার কাছে তোর প্রতিশোধের কথা শুনে ওকে দেশে রাখতে চাইনি। ওর পাসপোর্ট করা ছিল, এরপরে আমার বন্ধুকে দিয়ে ওর ভিসায় জোগাড় করে জাপানে নিয়ে আসি।
ও এখন আমার কাছেই। রাজ কিছুক্ষণ চুপ করে থাকে, নীরব গলায় বলে ওঠে, ভাই সত্যি বলছিস ও তোর কাছে আছে? ও আমার কাছে আছে। রাজ আকুতি সুরে বলে, ও কেমন আছে? আর আমার বাচ্চাটা? তোর বউ বাচ্চা দুজনই ঠিক আছে। ভাই ওকে একটু ফোনটা দে না, আমি একটু কথা বলবো ওর সাথে, ওর গলাটা একটু শুনবো। রাদীপ বলে, শোন শোন, তোকে বললে হয়তো তুই বিশ্বাস করবি না, ও এখন তোর সাথে কথা বলতে চাইবে না। সকাল থেকে বেশ রেগে আছে, ওর সামনে কথা বলার চান্সও পাচ্ছি না। আর এখন যদি বলি আমি রাজকে জানিয়ে দিয়েছি যে তুই এখানে আসছিস, তাহলে ও রেগে যাবে। রেগে যাক, তবুও তুই একটু ওর কাছে ফোনটা নিয়ে দে না, আমি ওর কাছে মাপ চাইবো। দেখবি ও আমার সাথে রেগে থাকতে পারবে না। আমি ওকে ফিরে আসতে বললে ও নিশ্চিত ফিরে আসবে। রাদীপ গম্ভীর সুরে বলে, রাহা জানিয়ে দিয়েছে ও আর ফিরবে না। আমি ওকে বারবার বলছি যে তুই বাচ্চাটার কথা ভেবে ফিরে যা, কিন্তু ও ফিরে যাবে না। রাজ থমথমে গলায় বলে, কিন্তু কেন ও ফিরে আসতে চায় না? আমার উপর রেগে আছে এখনো? বিশ্বাস কর, আমি ওকে সেই দিন মন থেকে কথাগুলো বলিনি। আর না, আমি কোনোদিন ওকে এই কথাগুলো আর বলবো। আমি ওকে বাড়িতে ফিরিয়ে নিয়ে যাব আমার বউ করে। রাদীপ বাঁকা হেসে বলে, বাড়িটা তো তোর নয়, তাহলে আমার বোনকে কোন বাড়িতে নিয়ে যাওয়ার কথা বলছিস? কেন আমাদের বাড়িতে নিয়ে যাব? আমি আমার বোনকে ওই বাড়িতে যেতে দিব না। কেন? যেখানে আমার আর আমার বাবার কোনো সম্মান নেই, সেইখানে আমি আমার বোনকে যেতেই দিব না। যদি তোর রাহাকে বউ করে ঘরে তুলতে হয়, তাহলে নিজ বাড়িতে বউ করে নিয়ে যাবি। রাজ নাক মুখ কুঁচকে উঠে বলে, তোর আর তোর বাবার সম্মান নেই মানে? ছোট আব্বু বা তোকে তো কেউ অসম্মান করছে না, তাহলে এমন কেন বলছিস? রাদীপ মুখের কোণে তাচ্ছিল্য হাসি ফুটিয়ে বলে, তুই তো নিজেই বললি তোর বাবার প্রতি তোর সন্দেহ আছে। আমাকে বাড়ি থেকে বের করে দেওয়ার জন্যই তার হাত রয়েছে। হ্যাঁ, তোর বাবার হাত রয়েছে। উনি আমাকে আর আমার বাবাকে সেই দিন অপমান করেছিল, যার জন্য আমি বাড়ি থেকে চলে এসেছি। আর আজ আমার কোনো আফসোস নেই এর জন্য বা মিষ্টির জন্য। আর রাহাও চলে এসেছে, ও এগুলো শোনার পরই তোর কাছেও যেতে চাইছে না। আর ওই বাড়ির বউ হওয়ার কথা শুনলেও ও কি করবে তা নিজেও জানি না। রাজ নিচু গলায় বলে, তাহলে কি রাহা আমার কাছে ফিরে আসবে না? আমার বাচ্চাটা নিয়ে এমন দূরে থাকবে? রাদীপ হেসে বলে, ও আমার কাছে আছে, সেভ আছে। আর ও দূরে থাকতে চাইছেই বলি কি তুই ওর থেকে এখন দূরে থাকতে পারবি? ওর খবর জানার পরে আমার ওর থেকে দূরে থাকার কোনো ইচ্ছা নেই। আমি ওর সাথে থাকতে চাই, কিন্তু তুই যে বললি রাহা আমার কাছে ফিরবে না, আমি ওকে ছাড়া থাকবো কি করে? আমার বাবার করা ভুলের জন্যই আজ কতগুলো জীবন আলাদা আলাদা। আমি বাবাকে ছাড়বো না, ওর জন্যই আজ আমার, তোর, রাহা আর মিষ্টির জীবনে কোনো আনন্দ নেই। রাদীপ আয়েশি ভঙ্গিতে বলে, তাহলে এখন কি করবি? রাহা তো তোর কাছে ফিরতে চাইছে না, আমাকেও তো ওকে রাজি করতে পারছি না। রাজ বলে, তুই কিছু একটা ব্যবস্থা করতে পারবি না? রাদীপ বলে, দেখছি। রাদীপ রাজের সাথে কথা বলে নিজের রুম থেকে বেরিয়ে যায়। রাহার রুমের সামনে এসে বলে, রাহা কি করছিস? ভাইয়া কিছু করছি না, ভিতরে এসো। রাদীপ রুমের দরজার সাথে লাগানো পর্দা সরিয়ে রুমে ঢুকলো। রাহা বিছানায় বসে আছে। রাদীপ এগিয়ে গিয়ে বলে, তুই এখনো রেডি হসনি? হসপিটালে নিয়ে যাব তোকে। রাহা মাথা নাড়িয়ে বলে, ভাইয়া আমি রেডি হচ্ছি। রাহা বিছানা থেকে উঠে একটা কার্পেট খুলে ড্রেস বের করে। রাদীপও চলে যায় নিজের রুমে। রাহা একটা টু পিস সেট বের করে রেডি হয়ে নিচে আসে। এসে দেখতে পায় মেড রেডি হয়ে বসে আছে। তিনি রাহাকে দেখে উঠে দাঁড়িয়ে বলে, চলুন, স্যার বাইরে দাঁড়িয়ে অপেক্ষা করছে। রাহা বলে, আন্টি আপনিও সাথে যাবেন? স্যার আমাকেও যেতে বলেছে, আর স্যার রেডি হয়ে গাড়ির কাছে অপেক্ষা করছে, আর আপনাকে সাথে নিয়ে যেতে বলেছে। রাহা মাথা একটু নাড়িয়ে বলে ওঠে, ঠিক আছে চলুন। রাহা আর মেড দুজনে বাইরে এসে রাদীপের গাড়ির কাছে আসে। রাদীপ গাড়িতেই বসেছিল। দুজনই গাড়িতে উঠতেই রাদীপ গাড়ি স্টার্ট দিয়ে বাড়ির গেট পেরিয়ে চলে যায়। বাড়িতে কেউ নেই, শুধু সাইমন একা। আজ অফিসে বন্ধ, একা একা নিজে নিজে বোর হয়ে যাচ্ছিল। রাদীপ রাহাকে আর মেডকে সাথে নিয়ে হসপিটালে গিয়েছে। কিসের জন্য হসপিটালে নিয়ে গিয়েছিল সেটাও সাইমন জানে না। সাইমন আনমনে বসে রাহার কথা ভাবতে লাগলো। ইচ্ছে করছে রাহার সাথে কথা বলতে, রাহাকে নিয়ে ঘুরতে যেতে, কিন্তু রাহার সাথে সেই সময়টা হয়ে উঠছে না। ভাবতে ভাবতে ঠিক করলো আজ রাহা বাড়িতে এলে ঘুরতে যাওয়ার কথা বলবে। রাদীপ রাহাকে ডক্টর দেখিয়ে বাড়িতে ফিরে আসার জন্য রওনা হয়। ডক্টর বলেছে বাচ্চা সুস্থই আছে, আর বাচ্চার মাকে নিয়মিত পুষ্টিকর খাবার খেতে এবং আরো কিছু নিয়ম মেনে চলতে। রাদীপ বাড়িতে আসার পথে একটা শপিং মলের সামনে গাড়ি পার্কিং করে। এরপরই রাহাকে নিয়ে শপিং মলের ভিতরে ঢুকে রাহাকে বলে, তোর যা যা দরকারি জিনিস লাগবে তুই তা নিয়ে যেতে পারিস। শপিং মল থেকে বেরিয়ে রাদীপ রাহাকে নিয়ে বাড়িতে চলে আসে। বাড়িতে এসে রাহা ফ্রেশ হয়ে নিচে নেমে আসে।
মেড রাহার জন্য খাবার রেডি করছে। রাহা খাবার খেয়ে রেস্ট নিতে সোফায় বসলো। সাইমন মাত্রই ঘুম থেকে উঠে ফ্রেশ হয়ে নিচে নামলো। রাহাকে দেখতে দেখতে খাবার টেবিলের কাছে এগিয়ে গিয়ে নিজের পানি ভরে খেলো। এরপরে এগিয়ে এসে বলে, রাহা হসপিটালে গিয়েছিলে, ডাক্তার কি বলেছে? তোমার শরীর ঠিক আছে? হোম, শরীর ঠিক আছে। ও আচ্ছা রাহা, তোমায় একটা কথা বলবো। হোম বলুন। সন্ধ্যার দিকে ঘুরতে যাবে আজকে? রাহা হাসার চেষ্টা করে বলে, আজ না ভাইয়া, অন্য একদিন ঘুরতে যাই। কালকে চলো। রাহা মাথা নাড়িয়ে বলে, ঠিক আছে। রাজ বাড়ি থেকে চলে যাওয়ার পর থেকে সবাইকে কেমন একটা গুমরোটে বেঁধে আছে। কেউ কিছু বুঝে ওঠার আগে যে রাজ এমন করে চলে যাবে কারোই কল্পনাই ছিল না। সবাই ভেবেছিল রাজ হয়তো রাগ করে চলে গিয়েছে, আবার চলে আসবে। কিন্তু একদিন পার হয়ে যাওয়ার পরেও রাজ আর ফিরে এলো না। তখন সবার মাঝে চিন্তায় ধরে গেল। বিকেলের দিকে সাইমা চৌধুরী নিজের রুমে শুয়েছিলেন। মিষ্টি তার মায়ের রুমে ঢুকলো। অসময়ে মাকে শুয়ে থাকতে দেখে এগিয়ে এসে তার পাশে বসে বলে, আম্মু কি হয়েছে, এই অসময়ে শুয়ে আছো? সাইমা চৌধুরী চোখের পানি মুছে বললেন, এমনি ভালো লাগছিল না। এই বলে তিনি উঠে বসলেন। মিষ্টির দিকে তাকিয়ে বললেন, রাজকে ফোনে পেয়েছিস? না ভাইয়া, ফোন ধরছে না, অনেকবার কল দিয়েছি, ফোন বন্ধ বলছে। এই শুনে সাইমা চৌধুরী দুঃখ করে কেঁদে উঠলেন। জড়ানো গলায় বলে উঠলেন, কি থেকে কি হয়ে গেল? রাগ করে এভাবে চলে যেতে হবে কেন? একেই তো রাহা চলে গিয়েছে, এখন মেয়েটার বাচ্চা পেটে নিয়ে কি করছে আল্লাহ জানে। আর এই ছেলে বাবার সাথে রাগারাগি করে চলে গেল। আমার আর ভালো লাগছে না রে। কি করলে দুজনকে আবারও বাড়িতে দেখতে পাবো? আমি আর এত চিন্তা নিতে পারছি না। মিষ্টি তার মাকে ধরে সুদানো গলায় বলে, আম্মু তুমি এত চিন্তা করো না, দেখবে রাহা আর ভাইয়া ফিরে আসবে। ভাইয়াও রাহাকে হারিয়ে কেমন পাগল হয়ে গিয়েছে। এখন ভাইয়া যা ভালো বুঝে তাই করুক। এরই মাঝে কেটে গেল বেশ কিছুদিন। রাদীপ অনেক বললেও রাহার মত পাল্টাতে পারিনি। রাহা নিজেও রাজের জন্য কষ্ট পাচ্ছে, কিন্তু প্রকাশ করছে না। ভেতর থেকে আরো শক্ত হয়ে উঠছে রাহা। রাজও আর বাড়িতে ফিরে যায়নি, ফ্ল্যাটে রয়েছে। এরই মাঝে রাদীপের সাথে কন্ট্যাক্ট করে জাপানে যাওয়ার সিদ্ধান্ত নিয়েছে। রাদীপও মূলত এই আইডিয়াটা দিয়েছে। পরিবারের এই ভাঙ্গন আর একেকের জন্যই জীবন স্বাভাবিক করতে রাজের রাহার কাছে যেতে হবে। শুধু একবার রাহার কাছে যেতে পারলেই হয়, এরপর রাহার জেদ ভাঙ্গা রাজের কাছে সহজ হবে। রাজ বিষয় পেতে কয়টা দিন দেরি হয়ে যায়। বাড়িতে কাউকে জানায়নি সে জাপানে চলে যাচ্ছে। শুধু মিষ্টিকে জানিয়েছিল, আর মিষ্টিকে বলেছে কাউকে না জানাতে। রাজের কালকেই ফ্লাইট। এরই মাঝে মিষ্টি এসেছিল রাজের ফ্লাইটে দেখা করতে। রাজ মিষ্টিকে বলেছে এই কয়দিন সেভ হয়ে থাকতে, আর সে যে জাপানে যাচ্ছে এটা কাউকে না বলতে। রাদীপ জানে কালকে রাজ আসছে, কিন্তু রাহাকে জানায়নি। রাদীপ চায় রাজ নিজে এসে রাহার সামনে দাঁড়াক। রাদীপ আর সাইমন রাত 10টার দিকে নিজেদের কাজ শেষ করে বাড়িতে ফিরে আসে। দুজনই ফ্রেশ হয়ে নিচে আসতে রাতের খাবার খেতে। রাহাও ভাইয়ের অপেক্ষায় বসেছিল, সেও খেতে আসে। সাইমন সবার আগে খেয়ে উপরে চলে যায়। এখন শুধু রাদীপ আর রাহা বসে খাচ্ছে। রাদীপ খেতে খেতে হেয়ালি করে রাহাকে বলে, রাহা তুই কি সত্যি আর রাজের কাছে যাবি না? রাহা রেগে গিয়ে বলে, ভাইয়া সবসময় রাজ করো না তো। আমি যাব না বলছি, যাব না। রাদীপ নীরব গলায় বলে, যদি রাজ নিজেই তোর কাছে চলে আসে তাহলে কি যাবি না? রাহা খাওয়া রেখে ভাইয়ার মুখের দিকে তাকিয়ে বলে, ও এখানে আসতে যাবে কেন? আর এলিও, আমি তার সাথে যাব না। এই বলে রাহা খাওয়া মনোযোগ দেয়। রাদীপ মনে মনে হেসে বলে, দেখ না কালকে কি হয়। পরের দিন রাদীপ এয়ারপোর্টে এসে দাঁড়িয়ে আছে, সাথে সাইমন ও রিফাত আছে। রাদীপ এখনো সাইমনকে জানায়নি রাহার বিয়ে হয়ে গিয়েছে। এমনকি আজকে রাহার স্বামী আসছে সেটাও জানায়নি। তবে রাজ চলে আসতে সবাইকে জানিয়ে দিবে এইটা ঠিক করলো রাদীপ। জাপানে রাত 11টা। রাজ এয়ারপোর্ট থেকে বেরোনোর কথা ছিল 10:30টার দিকে, কিন্তু এখনো বের হচ্ছে না বলে রাদীপ একটু চিন্তিত আছে। অবশেষে রাদীপ রাজকে দেখতে পেয়ে উঁচিয়ে হাই তুলে ডেকে উঠে। রাজ রাদীপকে দেখতে পেয়ে এগিয়ে আসে। রাদীপ রাজকে নিয়ে বাড়িতে চলে আসে। বাড়িতে আসতে আসতে রাত 12টা বেজে যায়। সাইমন ওদের সামনে ফিরে এসে নিজের রুমে চলে যায়। এখন দুই চাচাতো ভাইয়ের মাঝে সেই বা কি করবে। রাজ বাড়িতে ঢুকে আশেপাশে অস্থির হয়ে তাকিয়ে থাকে। রাদীপ বুঝতে পারছে রাজ রাহাকে খুঁজছে। রাদীপ রাজকে বলে, রাহা ঘুমিয়ে গিয়েছে, এখন ওকে খুঁজলেও পাবি না, তুই বরং ফ্রেশ হয়ে কিছু খেয়ে নে। রাজ উদাসীনী হয়ে বলে, যার জন্য ছুটে এসেছি তাকে না দেখে গলা দিয়ে খাবার নামবে না। ফ্রেশ ট্রেস ছাড়াও তো কোথায় আছে বল না। রাদীপ এসে সিঁড়ির দিকে তাকিয়ে বলে, উপরে আছে। রাজ সোজা সিঁড়ি দিয়ে উপরে চলে গেল। রাদীপ রাজের যাওয়ার পানে তাকিয়ে বলে, প্রথম রুমে পাবি না, পরের রুমে ও আছে। আসসালামু আলাইকুম এভরিওয়ান, কি অবস্থা, কেমন আছেন আপনারা সকলেই? আজকের পার্টটি আপনাদের কাছে কেমন লেগেছে অবশ্যই মতামত জানাতে ভুলবেন না।
আর চ্যানেলটিতে যারাই নতুন হয়ে আছেন অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দিবেন। আর আপনাদের মতামত জানাতেও ভুলবেন না। সবাই ভালো থাকবেন। আল্লাহ হাফেজ।